স্বাগত সমসাময়িক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় দুশ্চিন্তার ঢল, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি রিভার অ্যান্ড পিপলের মহাসচিব শেখ রোবন আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব হাওর কৃষি বিভাগের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক। আমরা শুরুতেই শেখ রোবন আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। এবং আমরা বলছিলাম আজকের আমাদের বিষয়ের নাম দুশ্চিন্তার ঢল, এ কারণেই বলা যে আমরা জানি সিলেটে হঠাৎ করেই আকস্মিক একটা বন্যা দেখা দিয়েছে, এবং আমরা জানি এই সময়টায় এই প্রায়ই ঘটনা ঘটে। আসলে শুরুতেই জানতে চাই যে এরকম ঘটনা তো আসলে প্রতি বছরই ঘটে বা অনেক বছর ধরেই ঘটছে, কিন্তু সাম্প্রতিক সময় আমরা হয়তো একটু বেশি দেখছি। গত 2022 সালের ভয়াবহ বন্যার আমরা সাক্ষী হয়েছিলাম, এবং এই রকম ঘটনা কি দিন দিন বাড়ছে? এটা কি আসলে মানে এটাই বাস্তবতা, নাকি এটা আমরা আসলে কোনো কারণে ডেকে এনেছি? আপনার কাছে কি মনে হয়? এবং এই অবস্থা থেকে কি উত্তরণ সে বিষয় তো পড়ে যাবে, কিন্তু এই সংকটটাকে আমরা ডেকে এনেছি কিনা? এটা আসলে একটা প্রাকৃতিক প্রক্রিয়া। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমেল এটা ল্যান্ডফল হওয়ার পরে মেঘালয় আসামের দিকে চলে গেছে, তো ফলে ওখানে হাওর অঞ্চলটার ভূগোল যেরকম আপনি দেখবেন যে এটা একটা গামলার মতো, অনেকগুলো নদী চারপাশ থেকে এসে পড়ছে, যেগুলো পাহাড় অঞ্চল থেকে। আপনি যদি একেবারে ব্রহ্মপুত্র থেকে সুরমা পর্যন্ত, খোয়াই, সোমেশ্বরী, চিল্লাখালী, জাদুঘাটা, সারিগোয়াইন, এইসব নদীগুলো আছে। তো প্রতি বছর আপনার বৈশাখ মাসের পর থেকে সাধারণত এই ধরনের আসে, পাহাড়ে বৃষ্টি হলে এটা গড়ায় হাওর অঞ্চলে চলে আসে। তিন ধরনের ওখানে বন্যা হয়। একটা হচ্ছে যে স্থানীয় বৃষ্টি হলো, সেটা নদী পথে গড়ায় আসলো, আবার নদীর পানি কিছুটা বাড়লো এবং চলে গেল। দ্বিতীয় যেটা হয় যাচ্ছে বৃষ্টি বেশি হলো, একই সঙ্গে আপনার ধরেন মণিপুরে, আসামে, মেঘালয়ে বৃষ্টি হয়েছে, তখন সবগুলো একসঙ্গে আসলে তখন ওইটা মাঠে উঠে যাবে নদী ছেড়ে। তৃতীয় হচ্ছে মৌসুমি বন্যা, যেটা আমাদের মৌসুমি বায়ুর ফলে বৃষ্টিপাতটা আষাঢ় মাসে হয়। এবার যেটা হয়েছে, এটা আমার ধারণা যে এই ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব যে বৃষ্টিপাতটা হয়েছে। কিন্তু দুশ্চিন্তা এই কারণে, একটা হলো যে এই ঢলটা কমে যাচ্ছে আজকে। সাধারণত আমাদের যে 112টা স্টেশন আছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ, এর মধ্যে আমি এই অনুষ্ঠানে আসার আগে দেখলাম শুধুমাত্র অমল শীত, যেখানে এসে সুরমা কুশিয়ারা 2 ভাগ হয়ে গেছে, ওই স্টেশনটা লাল আছে, তার মানে অনেক বন্যা, ওই জায়গায় পানি আছে। আর দুটো দেখলাম কানাইঘাট এবং শ্যাওলা, এই দুইটা স্টেশন হচ্ছে অরেঞ্জ, মানে কমলা, বিপদসীমার উপরে আছে, আর বাকি 4টা নিচে। তো ফলে কোনো চিন্তা নাই। কিন্তু আমার কাছে দুশ্চিন্তা যেটা মনে হয় যে এই যে প্রাকৃতিক প্রক্রিয়া, এইটা প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট দুটো কারণেই বিঘ্নিত হচ্ছে, দুটো কারণে বিপজ্জনক হয়ে উঠছে এবং অনেকটা দীর্ঘায়িত হয় অনেক সময়। গত বছর যেমন কোনো পাহাড়ি ঢল আসে নাই, এটা একটা গত বছর আমন চাষের জন্য খুব ক্ষতিকর হয়েছিল এটা, কারণ আপনার তো বন্যা না থাকলে এটা লাগবে, আমন চাষে পানি থাকতে হবে, জমি ভিজা থাকতে হবে, সেটা হয়নি। তার আগের বার আপনি বললেন 2022 সালে 126 বছরের রেকর্ড ভাঙছিল বন্যা, এটা খুব। গত বছর আমরা বান্দরবানে দেখলাম যে এটা 50 বছরের রেকর্ড ভেঙে একটা বিপর্যয়কর বন্যা হলো। দুশ্চিন্তার জায়গা এইটা যে প্রাকৃতিকভাবে হঠাৎ করে একটা স্থানীয়ভাবে ক্লাউড বাস্ট হচ্ছে, মেঘের বিস্ফোরণ হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে এবং ঢলে সব চলে যাচ্ছে। আর মনুষ্য সৃষ্ট কারণ হলো যে ঢলগুলো, যেমন এবারের যে ঢল, যদি আমাদের নদীপথগুলো ঠিক থাকতো তাহলে এই ঢল গ্রাম পর্যন্ত ওঠার কথা ছিল না, এটা আসলে নদীপথে সুরমা কুশিয়ারা সারিগোয়াইন দিয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা উপচায়ে হলো। তার মানে নদীটাকে আমরা মানে পানির সরার একটা জায়গা আছে, নদী দিয়ে সে পানি ভরাট হয়ে গেছে, ফলে অল্প ঢলটাই মাঠে উঠে যাচ্ছে। এই বিষয়টা আমাদের ভাগ্য ভালো যে এটা 15 দিন 20 দিন আগে আসেনি, তাহলে বড় ফসল ছিল সেটা আমরা তুলে ফেলছি, খুব এটা আমাদের জন্য আশীর্বাদ হয়েছে। আপনার কাছে এই বিষয়ে শুনতে চাইবো যে নদীর এই যে দখলের জায়গায়, আমি যেটা শুরুতে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আমরা ডেকে আনছি কিনা, তার মানে এটাও এক ধরনের মানে আমরা নিজে পরিস্থিতি তৈরি করছি, আমরা বিঘ্নিত করার জন্য সিচুয়েশনটা ডিস্টর্ট করছি। জি, আমরা একটু যুক্ত হতে চাই, আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব হাওর বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই মুহূর্তে এখন যে পরিস্থিতি দেখছেন সেটা নিয়ে খুব দুশ্চিন্তার কিছু আপত্তি আছে কিনা, সেই বিষয়টা দিয়ে একটু শুরু করতে চাই, তারপর আমরা আরো একটু অন্য বিষয় আলাপ করব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সিলেটে প্রতি বছরই বন্যাগুলো দেখতে পাচ্ছি, এবং এই বন্যাটা ফ্ল্যাশ ফ্লাড আকারে আমাদের এখানে দেখা যাচ্ছে।
গত 2022 সালে আমরা দেখেছি যে এই বন্যার কারণে আমাদের পুরো সিলেটে আপনার জনজীবন, তারপরে আমাদের যে লাইভ স্টক, কৃষি, সমস্ত ক্ষেত্র ক্ষতি হয়েছে, রাস্তাঘাটগুলো ভেঙে গেছে। আমাদের সবচেয়ে দুশ্চিন্তার কারণ যেটা, আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত কৃষি নির্ভর। এই কৃষি নির্ভর মানুষের কৃষির সমস্ত ক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই আমরা জানি যে বাংলাদেশের যে সিলেট অঞ্চল, এটা বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে একটু ভিন্ন। তার পাশে রয়েছে বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত যেখানে হয়, এই চেরাপুঞ্জি। এই চেরাপুঞ্জির বৃষ্টিপাত সাধারণত এই বর্ষার মৌসুমে প্রতি বছর আমাদের এইদিকে এই সিলেট অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। এছাড়া যখনই ঘূর্ণিঝড় প্রবাহিত হয় আমাদের দেশে এই দক্ষিণ অঞ্চল থেকে, আমরা জানি যে গত সপ্তাহে একটা ঘূর্ণিঝড় বয়ে গেছে, ঘূর্ণিঝড় রেমাল। তো রেমালের কারণে আমাদের প্রচুর বৃষ্টিপাত হয়েছে এখানে, পাশাপাশি সাগরের পানি এইদিকে যখন প্রবাহিত হয়েছে, তো পানির নিঃসরণ এবং এই পানি নেমে যাওয়া বাধা পেয়েছে, যার কারণে আমাদের এখানে এই বন্যাটা দেখা দিয়েছে এই মুহূর্তে। তো এটা অবশ্যই একটা দুশ্চিন্তার কারণ যে হয়তো ফ্লাশফ্লাডটা খুব দ্রুত নেমে যাবে। আমরা আশা করছি যে কালকের মধ্যে হয়তো পানি এই একটা বিপদসীমার নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা আশা করছি। কিন্তু কৃষিক্ষেত্রের ব্যাপক একটা ছাপ রেখে যাবে। আমরা জানি যে এই বোরো ধানগুলো প্রায় কাটা শেষ, কিছু কিছু ধান রয়েছে, ওই ধানগুলো পানির নিচে চলে গেছে, কৃষক এগুলো আর পাবে না। আর বীজতলা যেগুলো আছে আউশ ধানের, সেই বীজতলাগুলো পানির নিচে চলে গেছে, যার কারণে এই ফার্মার সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে, যেটা কৃষকেরা, যে তারা আউশ ধানের যে চারা গাছ যেগুলো পানির নিচে চলে যাবে, এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা আমাদের কাছে এই নর্মাল থেকে একটু ভিন্ন মনে হচ্ছে, যে কারণ আমরা দেখছি যে এই বন্যার কারণে যে ক্ষতিটা হচ্ছে, সেই কৃষক প্রতি বছর এটা মনে হয় যেন তার কাছে নতুন, এটা সে ক্ষতি ফুঁসে উঠতে পারতেছে না। জি জি, ঠিক আছে, আপনার সাথে আসবো। আমরা একটু স্যার যেটা বলছিলেন, আপাতত ওইরকম বড় দুশ্চিন্তার কিছু নেই যে পানিটা নেমে যাচ্ছে, আপনিও সেই কথা বলছিলেন, পানিটা নেমে যাচ্ছে, কিন্তু এক ধরনের ছাপ রেখে যাচ্ছে, যে বিশেষ করে আউশ ধানের যে বীজতলা সেটা নষ্ট হচ্ছে। সেই রকম ক্ষতি তো আসলে যে কোনো ধরনের বন্যার ক্ষেত্রেই হয়। আমরা যেটা একটু আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা নদী এই যে দখল করেছি, এইবার যে পরিমাণ ধরেন পানিটা আসলো বা বৃষ্টির কারণে হোক, সেইটা কি মানে আমাদের নদীটা যদি স্বাভাবিক প্রবাহটা আমরা রাখতে পারতাম, এইটা কি খুব বেশি মানে এরকম কোনো অবস্থা তৈরি করতে পারতো কিনা? অবশ্যই পারত। সিলেটে শুধু বন্যা না, আপনি দেখবেন যে সিলেটটা, উনি বললেন যে এটা ভূপ্রকৃতিটা অন্যরকম, এটা একটু উঁচু, শহরটা নিচে হাওর আছে, ফলে পানি নিষ্কাশনের অবারিত সুযোগ আছে। কিন্তু আপনি দেখবেন খুবই বিস্ময়কর এবং দুর্ভাগ্যজনক, বিপজ্জনক, যে সিলেট শহরে, যে শহরটা উঁচু অন্যান্য শহরের তুলনায় বাংলাদেশে, টিলা আছে অনেকগুলো, সেখানে জলাবদ্ধতা হচ্ছে। মানে সিলেটে তো জলাবদ্ধতা হওয়ার কথা না, যখন ভারী বৃষ্টিপাত হয় তখন পানিটা নেমে যাওয়ার কথা, কিন্তু সিলেটের ভেতরে, শহরের ভেতরে যে খালগুলো ছিল, সরাগুলো ছিল, এগুলো বেশিরভাগ দখল হয়ে গেছে, বেশিরভাগ সংকীর্ণ হয়ে গেছে, বেশিরভাগ বন্ধ হয়ে গেছে। তো ফলে পানিটা নেমে যেতে পারে না। গোটা সিলেট অঞ্চলে একটা প্রাকৃতিকভাবে চমৎকার পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল, যে ধরে নেওয়া হয় এখানে বৃষ্টিপাত বেশি হবে, এখানে পাহাড়ি ঢল আসবে, মেঘালয়, আসাম থেকে পানি আসবে, ফলে প্রাকৃতিকভাবে এটা গড়ে উঠেছিল একটা নিষ্কাশন ব্যবস্থা। নদীগুলো যখন ভরাট হয়ে গেছে, হাওরের মধ্যে অনেক নদীর আঁকিবুকি আছে, এগুলোর পানি ধারণ ক্ষমতা কমে গেছে। তো ফলে অল্প ঢল যেটা নদী পথে যাওয়ার কথা, সেটা ক্ষেতের মধ্যে চলে আসছে, যেটা ক্ষেত পর্যন্ত এসে থেমে যাওয়ার কথা, সেটা ঘরের মধ্যে চলে আসছে গ্রামাঞ্চলে। যে বৃষ্টির পানিটা গড়িয়ে যাওয়ার কথা, সেটা সিলেট শহরের টিলার উপরে আটকে থাকছে। তো ফলে এইটা অবশ্যই মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক ব্যবস্থা আমরা নষ্ট করেছি। জলবায়ু পরিবর্তনের কারণে কিছু বিশেষ পরিস্থিতি দেখা দিয়েছে, এটা সত্য। এই দুর্যোগ যেটা, দুর্ভোগ যেটা, এটা অবশ্যই মনুষ্য সৃষ্ট, এবং নদী, খাল, ছড়াগুলো সিলেট অঞ্চলের হাওরগুলো ভরাট হয়ে যাচ্ছে, সেগুলো যদি ঠিক থাকতো তাহলে সিলেট বর্ষাকালেও, বন্যার সময় অতি চমৎকার জনপথ। এবং সিলেট তো একটা বিষয় আপনাকে জানতে চাই, সিলেট ধরেন যে আপনি যেটা একটু বলছিলেন যে পাহাড়, নদী এবং হাওরের একটা সম্মিলন, সেই সম্মিলনের যে নিশ্চয়ই সূত্র আছে প্রকৃতির, সেই সূত্রটা আসলে আমরা ভেঙে ফেলছি কিনা, ছিঁড়ে ফেলছি, সেই সূত্রটা আমরা ছিঁড়ে ফেলেছি, ফলে বিপর্যয়কর হচ্ছে। যেটা প্রাকৃতিক প্রক্রিয়া, সেটা আমাদের জন্য দুর্যোগ এবং দুর্ভোগ হয়ে আসছে। এখন দেখছি যে আজকে একটা খবর দেখলাম যে
কিছু বাঁধ কেটে হাওরের মধ্যে পানি ঢোকানোর এক ধরনের সিদ্ধান্ত হয়েছে এবং কিছু কিছু জায়গায় বাঁধ কেটে হাওরে যাতে পানি আসে এইটা ঠিক করে। আমি একটু এই বিষয়ে স্যারের কাছে জানতে চাই যে এই সিদ্ধান্তটা আসলে কীরকম হতে পারে। আমি একটু অধ্যাপক ডক্টর মোজাম্মেল হকের সঙ্গে যুক্ত হতে চাই, তার কাছে একটু জানতে চাইবো স্যার, আপনার কাছে জানতে চাইবো যে একটা খবর দেখলাম যে কিছু কিছু বাঁধের ক্ষেত্রে কেটে পানিটা যাতে হাওরে চলে আসে, কারণ এই সময়টা নাকি হাওর শুকনো, সেখানেও কিছুটা পানি হলে কৃষির উপকার হয়। এই সিদ্ধান্তটা আসলে মানে কতটা জুৎসই এই সময়ের জন্য আসলে? জি ধন্যবাদ। আসলে আমরা যে কাজগুলো করছি আমাদের এগুলো একটা নিয়মের মধ্যে করা উচিত এবং আমরা একটা গবেষণালব্ধ ফলাফলের মাধ্যমে আমাদের এই নীতিমালাগুলো বা কর্মসূচিগুলো বাস্তবায়ন করা উচিত। আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিয়ত আমাদের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের উন্নয়ন কাজ চলছে, কিন্তু আমাদের এগুলো গবেষণা ভিত্তিক ফলাফলের মাধ্যমে হচ্ছে না। এই যে আমরা হঠাৎ করে আমরা একটা সিদ্ধান্ত নেই, এই কিছুদিন আগে আমরা নদী শাসনের নামে আমরা নদীগুলোকে তাদের গতিপথ পরিবর্তন বা বিভিন্ন কাজ করেছি, এখন আমরা আবার শুনতে পাচ্ছি নদীগুলো যে শাসন করা হবে না। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে জিনিসগুলো এমন না, আমাদের আসলে কোনো গবেষণালব্ধ ফলাফল নেই, আমাদের কোনো রেজাল্ট নেই, আমরা যখন যেটা মনে করি কাজ করে ফেলছি। এর কারণেই আমাদের আসলে এই সমস্যাগুলো হচ্ছে। আমাদের মনে হয় যে গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে আমাদের এই কাজগুলো করা উচিত, কোথায় পানি যাবে কোথায় পানি যাবে না, নদীর পানিগুলো কীভাবে প্রবাহিত হবে। আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক মানের গবেষক রয়েছেন, হ্যাঁ আন্তর্জাতিক মানের গবেষক রয়েছেন প্রায় সকল ক্ষেত্রেই, তারা এগুলো গবেষণা করে সরকারকে এই ফলাফল দিবে এবং সেই অনুযায়ী কর্মসূচি প্রণয়ন হবে, তার ভিত্তিতে কাজ হবে। এভাবে বিচ্ছিন্নভাবে কাজ করলে আমাদের আমরা যেই মানে বিপদের সম্মুখীন হচ্ছি এই বিপদ আরও বেড়ে যাবে। জি ধন্যবাদ। জি জি আপনার সঙ্গে আসবো। আমি স্যার যেটা বলছিলেন যে আমরা অনেক কিছুই আসলে পরিকল্পনা মাফিক করি না বা গবেষণার ভিত্তিতে করি না। মানে এই হাওর অঞ্চল নিয়ে মানে এই যে আপনার একটু আগে বলছিলাম যে এই যে 3টি বিষয়ের সম্মিলন, এটি নিয়েও নিশ্চয়ই বিভিন্ন ধরনের কাজ আছে, বা সেইগুলো আসলে বাস্তবায়নের ঠিক মানে প্রতিবন্ধকতা ঠিক কোন জায়গাটা আসলে? আমার কাছে মনে হয় যে যেসব হচ্ছে হাওর অঞ্চলে এটা পরিকল্পনারই ফসল, পরিকল্পনা করেই করা হয় যাতে করে কোনো প্রকল্প টেকসই না হয়, যাতে প্রতি বছর প্রকল্পটা নেওয়া যায়। আবার এই যে বাঁধের কথা বললেন আপনি, সেইটা ঠিকভাবে করা হয় না, যাতে কিছু বাঁধ ভাঙে, কিছু বাঁধ যাতে প্রতি বছর করা যায়। আমাদের একজন সাবেক রাষ্ট্রপতি বলেছিলেন যে নদী কেটে সোজা করে দেবেন হাওরের, তাহলে হবে। মানে প্রকৃতি সম্পর্কে নদী সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে কেউ এটা বলতে পারে না যে নদী কেটে সোজা করে দেব। তো এই যে এইটা করা হয়, এগুলো আসলে করাই হয় নতুন নতুন প্রকল্প নেওয়ার জন্য। একটা অসুখ হবে, সেটার জন্য আবার ওষুধ কিনতে হবে, আবার ডাক্তার দেখাতে হবে, এরকম একটা প্রক্রিয়া যে হাওরের এগুলো আমরা করব, হাওর বিনষ্ট হবে, সিলেট অঞ্চলের দুর্যোগ দেখা দেবে এবং সেইটা জন্য আবার প্রকল্প আসবে। এটা সিলেটে এই একটা দুষ্ট চক্রের মধ্যে ঢুকে গেছে আমি দেখতেছি। তো ফলে এই গবেষণা, উনি অধ্যাপক সাহেব বলছেন এটা খুবই ভালো যে গবেষণা মতো চলতে হবে। কখন চলবে? যখন আপনার সুশাসন থাকে, নিয়ম থাকে, ব্যবস্থাপনা ঠিক থাকে, তাহলে এটা হয় যে ঠিক আছে আমি গবেষণা করব, তারপর সুপারিশ নেব, সেই অনুযায়ী কাজ করব। কিন্তু পুরো সিস্টেমটা তো নষ্ট হয়ে গেছে। এখানে যে যেভাবে পারে সেভাবে প্রকল্প নিতে চায়, বাস্তবায়ন করতে, বাস্তবায়নের নামে আসলে কোনো ক্রমে টাকাটা বার্ন আউট করতে চায়। তো সেখানে এটা ধ্রুপদী কথা খুব, যে গবেষণা করে তারপর করব। সদিচ্ছাটা থাকতে হবে, সুশাসনটা থাকতে হবে, তাহলে আপনার ক্লাসিক্যাল যে নিয়মগুলো সেগুলো আপনি বাস্তবায়ন করতে পারবেন। এখানে তো কোনো ধ্রুপদী কোনো সিস্টেম নাই, এখানে একটা হরিলুটের মতো চলছে। জি আমরা এই বিষয়ে শুনতে চাই, একটা ছোট বিরতি নিয়েছি, বিরতির পরে নিশ্চয়ই বিষয়ে আরও আলোচনা করবো। দর্শক একটা ছোট্ট বিরতি নিয়েছি, আমাদের সঙ্গে থাকবে। আবার স্বাগত, আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম আমাদের আজকের বিষয় দুশ্চিন্তার ঢল, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব হাওর বিভাগের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শুরুতেই তার কাছে একটু যেতে চাই। ডক্টর মোজাম্মেল হক, আপনার কাছে একটু জানতে চাই যে এখন দেখছি যে এই যে দুর্যোগের সংখ্যা বেড়েছে, বারবার বন্যা হচ্ছে, এইটার আসলে আপনাদের স্থানিক কারণ আমরা কিছুটা আলাপ করলাম, এর ফলে এর ক্ষতিগুলো তো নিশ্চিতই দীর্ঘস্থায়ী হচ্ছে, আসলে সেইটা
মোকাবেলায় বা মানে রোধ করার জন্য আসলে মানে স্থানিক নিশ্চয়ই এক ধরনের অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের, সেই স্থানীয় অভিজ্ঞতাগুলো আসলে কি, বা আপনারা যারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন ধরনের আপনারা হয়তো কাজই করছেন, হাওর কৃষি বিভাগের নামই হচ্ছে হাওর কৃষি বিভাগ, তো হাওর নিয়ে আপনাদের কাজ, এই অভিজ্ঞতাগুলো কিভাবে আপনারা আসলে আপনাদের কোন স্থানিক অভিজ্ঞতা নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছানোর কোনো জায়গা এখন আছে কিনা আসলে? জি ধন্যবাদ। আপনারা জানেন যে এই সিলেটের এগ্রিকালচার বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা। এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে এবং ইদানিং আমাদের এই ফসল উৎপাদনের হার এবং মাত্রা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সিলেট অঞ্চলে। বন্যার কারণে আমাদের এই ফসল, এই কৃষকের এই উৎপাদনশীলতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা এই ক্ষতির দিকগুলো যদি আমরা চিন্তা করি, তো সিলেট অঞ্চলের যে কৃষিটা, এটা বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে ভিন্ন এবং এই কারণে এই জায়গায় যে পলিসিগুলো গ্রহণ করা উচিত সেগুলো বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে একটু ভিন্ন হবে। এখানে প্রতি বছর যে বন্যা হয়, এই বন্যার কারণে কৃষকের এই যে ক্ষতি থেকে বাঁচার জন্য তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে ফসল উৎপাদন করতে হবে, খুব সময়কে খুব ভালোভাবে মেনটেন করে ফসল উৎপাদন করতে হবে এবং তার পাশাপাশি সরকার থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের সহযোগিতা প্রয়োজন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা যদি এই কাজগুলো করে থাকি তাহলে একমাত্র এই ক্ষতিগুলো থেকে বাঁচিয়ে তোলা সম্ভব। আমরা জানি যে ফ্লাশ ফ্লাডের ক্ষতি থেকে বাঁচার সাধারণত কোনো উপায় থাকে না। হঠাৎ করে একটা পানি আসে, তারপর সব কিছু তলিয়ে নিয়ে যায়, কৃষকের ঘর বাড়ি ফসল সব কিছু নিয়ে ডুবিয়ে নিয়ে যায়। তো সেই জন্য আমাদের এগুলো থেকে বাঁচার জন্য স্থানীয়ভাবে আমাদের কৃষকের, আমাদের মানুষের জনজীবনের যে আমাদের টেকনোলজিগুলো আছে সেই টেকনোলজিগুলোকে ব্যবহার করে এবং আমাদের আন্তর্দেশীয়, আমরা জানি যে পানিগুলো আসে ভারত থেকে বিশেষ করে, তো ভারতের সাথে বাংলাদেশের যৌথ একটা উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে করে আমরা এই বন্যাটা নিয়ন্ত্রণ করতে পারি। কারণ আমরা একই ভূখণ্ডের মধ্যে আমরা অবস্থান করছি দুটি দেশ এবং এখানে প্রায় 16টি নদীর মাধ্যমে যে পানিটা প্রবাহিত হচ্ছে, এই পানি প্রবাহ যখন বাধা পায় তখনই এই বন্যাটা হয়। তো যার কারণে ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে আমরা যদি ব্যবস্থা গ্রহণ করি তাহলে আমরা এই ক্ষতিটা এবং এই বন্যা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার আশা করতে পারি। দ্বিতীয়ত কারণ হচ্ছে আমাদের যেগুলো স্থানীয় উদ্যোগের মধ্যে একটা হচ্ছে অব্যবস্থাপনা এবং আরেকটা হচ্ছে আমাদের এই যে পলিসি গ্রহণের বিষয়। অব্যবস্থাপনা পলিসি গ্রহণ দুটি আমরা একটার সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে আমাদের এই সাধারণ জনগোষ্ঠীকে আমরা এর সাথে এই যে নিবিড় করে বা সংশ্লিষ্ট না করে আমরা যে উদ্যোগগুলো গ্রহণ করছি, যার কারণে এই উদ্যোগগুলো আমাদের কার্যকর হচ্ছে না। আমরা আমাদের এই উদ্যোগগুলো গ্রহণের ক্ষেত্রে আমাদের স্থানীয় যে জনগণ আছে তাদের মতামতের ভিত্তিতে এই যদি উদ্যোগ গ্রহণ করি এবং সেক্ষেত্রে আমাদের গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে আমাদের এখানে গবেষক নিয়োগ করতে হবে। আপনারা জানেন যে জাপান, কোরিয়া সহ আমাদের এশিয়ার বিভিন্ন দেশ অথবা ওয়ার্ল্ডের অন্যান্য যে দেশগুলো এখন তাদের উন্নয়নের জন্য তারা আগে থেকেই তারা কিছু এই সিলেক্টেড ফিল্ড নির্ধারণ করে রাখে এবং এর ভিত্তিতে ওই দেশের গবেষকগণ গবেষণা করে তারপর এই গবেষণালব্ধ ফলাফলগুলো সরকারের কাছে হস্তান্তর করে। তার ভিত্তিতে সাধারণত এই উন্নয়ন কর্মসূচিগুলো গ্রহণ করে থাকে, কিন্তু আমাদের দেশে তা হচ্ছে না। আমরা জানি যে এখন সিলেটের আমাদের এই কৃষিমন্ত্রী আছেন। আমরা আশা করব যে এই কৃষিমন্ত্রী আমাদের এই সিলেটের জনজীবনের এবং এই সিলেটের কৃষির দিক চিন্তা করে, সিলেটের উন্নয়নের কথা চিন্তা করে উনি সরকারের উপর স্তরে আছেন এবং সাধারণকে সংশ্লিষ্ট করে আমরা জানি উনি একদম জনসাধারণের থেকে রাজনীতি করে উনি শীর্ষ পর্যায়ে গেছেন। তো জনসাধারণের কথা উনি জানেন এবং সেই অনুযায়ী উনি জনসাধারণের কথা চিন্তা ভাবনা করে উনি উদ্যোগ গ্রহণ করবেন এবং এগুলি পলিসি মেকিংয়ে উনি ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে নিয়ে যাবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মোজাম্মেল হক আমাদের সঙ্গে যুক্ত হয়ে চমৎকারভাবে বিষয়গুলো বলার জন্য। নিশ্চয়ই পরে কোনো আয়োজন আপনার সঙ্গে দেখা হবে। আমরা একটু স্টুডিওতে ফিরতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন শেখ রোকন। দুটো বিষয় উনি বলছেন। আমি প্রথমে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে উনি বলছেন যে আমরা যেহেতু এখানে অনেকগুলো নদী ভারতের সাথে রয়েছে, সেখান থেকে পানি আসছে, ভারতের সাথে এই সিলেট অঞ্চলের নদী ব্যবস্থাপনা কিংবা হাওরের মানে পানি বৃদ্ধি কমা, এই যে জায়গাগুলো পুরো প্রক্রিয়াগত জায়গায় আসলে আমাদের ভারতের সাথে কতটুকু কাজ করার সুযোগ রয়েছে এবং আসলে আমরা কতটুকু করছি? এটা ভারতের সঙ্গে কাজ করার খুবই উচিত, কারণ হচ্ছে 16-17টা যে আন্তঃসীমান্ত নদীর কথা উনি বলেছেন,
এটা হচ্ছে স্বীকৃত, দাপ্তরিকভাবে স্বীকৃত 16-17টা, কিন্তু এই সংখ্যাটা আরও অনেক বেশি, 40টার মতো আন্তঃসীমান্ত নদী আছে যেগুলো দিয়ে বর্ষার বৃষ্টির পানিটা চলে আসে। তো ফলে আপনি যদি বর্ষা ব্যবস্থাপনা করতে চান বন্যা, তাহলে ভারতের সঙ্গে কাজ করতে হবে। এইটা হলো স্বাভাবিক অবস্থায়। অস্বাভাবিক ব্যাপার হচ্ছে যে এই মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর এইগুলোতে মাইনিং চলতেছে অনেক, তারপর বিসবুজীকরণ চলতেছে, বন উজাড় করা হচ্ছে। তো যখন ওইখানেও এক ধরনের অবস্থাপনা বা এক ধরনের খুবই ওখানে যখন এটা করা হয় তখন দুটো জিনিস ঘটে। একটা হচ্ছে নদী দিয়ে সারা বছর পানিটা যে চুইয়ে চুইয়ে আসতো সেটা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় হলো যে এর যে সিল্টেশন, পলল, মাটি, বালি এগুলো চলে আসে। অনেক সময় দেখবেন যে আপনি ঢল আসে, যেমন পিয়াইন নদী, বালুর ঢল এসে নষ্ট হয়ে গেছে। তো এইটা নিয়ে কাজ করার ব্যাপার আছে। যদি এটা ওই নদীগুলো ঠিক থাকতো তাহলে এই শুধু পানি আসতো, যখন পানির সঙ্গে সিল্টেশন আসে, তলানি প্রবাহ আসে, বালি, কাকর, পাথর আসে, তখন দ্রুত ভরে যায়, ভরাট হয়ে যায়। ড্রেজিংয়ের কথা বলে অনেকে, কিন্তু ড্রেজিং সমাধান না। সমাধান হচ্ছে ওখানে উজানে, মেঘালয়ে, আসামে, সেখানে এই বিসবুজীকরণ বন্ধ করতে হবে, মাইনিংটা বন্ধ করতে হবে। যদি তারা তাদের দেশে করেও সেটার প্রভাব যে আমাদের দেশে পড়তেছে এই কথাটা আলোচনাটা তুলতে হবে। শুধু বাংলাদেশের ভূ রাজনৈতিক সীমানার মধ্যে থেকে এই বন্যা ব্যবস্থাপনা করা যাবে না, এই নদীগুলো ব্যবস্থাপনা করা যাবে না। আমরা এখানে খুঁড়তে পারি, ড্রেজিং করতে পারি, কিন্তু পরের বছর ঢলে আবার এসে বন্ধ হয়ে যাবে। তো ফলে অতি অবশ্যই ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপার আছে, এবং তার ওখানকার তৎপরতার যে বিরূপ প্রভাব ভাটির অঞ্চলে হাওরে পড়তেছে সেটা তুলতে হবে, এটাগুলো করতে হবে। আর পরিস্থিতি হলো যে এই 16-17টা নদী দাপ্তরিকভাবে স্বীকৃত, 1972 সালে এগুলো তালিকা করা হয়েছে। তারপরে গত 50 বছরে যে আরও অন্যান্য আন্তঃসীমান্ত নদীগুলো আছে সেগুলো তালিকাই করা হয়নি। স্বীকৃতির প্রশ্ন তো পরে। ভারত, বাংলাদেশ যে 2016 সালে 16টা নতুন করে আন্তঃসীমান্ত নদীর কথা বলেছে, সেখানে সিলেট অঞ্চলের কয়েকটা আছে, কিন্তু সেগুলো দিল্লি কোনো সাড়াই দেয়নি। তো আমার মনে হয় দ্রুত আরও পরিস্থিতি অবনতি হওয়ার আগে, দুর্যোগ আরও বড় হয়ে ওঠার আগে, এবং সামনের দিনগুলোতে আমি আশঙ্কা করি যে এটা বাড়বে, তার আগেই আলোচনাটা শুরু হওয়া উচিত যে কিভাবে আন্তঃসীমান্ত ব্যবস্থাপনা হতে পারে। বন্যা, ঢল, নদী, এইটা শুধু বাংলাদেশে বসে সম্ভব না। কিন্তু এইটা বলে আমরা অনেক সময় এড়াতে চাই যে ঠিক আছে, এটা তো আন্তঃসীমান্ত ব্যাপার, ভারতের সঙ্গে বসতে হবে, দিল্লি, ঢাকা বসতে হবে, আমাদের কোনো দায় নেই। আমাদের দায় হচ্ছে স্থানীয়ভাবে আমরা যে দখল করতেছি নদীগুলো, সিলেট অঞ্চলের কথাই বলছি, সরাগুলো দখল করছি, আমরা এখানে গাছপালা উজাড় করতেছি, আমরা এখানে কৃষি ভূমি উন্নয়নের নামে মাটিগুলো নষ্ট করছি। তো সেগুলো বন্ধ করতে হবে। মানে এইটা একটা অংশ আন্তঃরাষ্ট্রীয়, আন্তঃসীমান্ত, ভারত বাংলাদেশ মিলে, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ নিজেদের। এখন অনেক সময় আমরা ওইটা বলতে গিয়ে এইটা বলি না, আসলে দুদিক থেকে করতে হবে। কিন্তু আমরা বিশেষ করে যদি একটু চিন্তা করি যে ভারতের জায়গাটা, আমরা কি আমাদের বড় যে ইস্যুগুলো রয়েছে তিস্তা বা এই ইস্যুগুলোকে ফোকাস করতে গিয়ে এই ইস্যুগুলোকে এড়িয়ে যাচ্ছি, নাকি মানে এটার আসলে মানে আমরা খুব প্রয়োজনীয় আপনি বলছেন, তাহলে কেন এই বিষয়টা এত বছরেও ঠিকঠাকভাবে এগোচ্ছে না? তিস্তা অবশ্যই একটা কারণ, যে তিস্তার কারণে, তিস্তার প্রথম 1952 সালে আলোচনা শুরু হয়েছিল। তিস্তা সেটেল না করার কারণে গত 75 বছর ধরে অন্যান্য নদীর ইস্যুগুলো আড়ালে গেছে। তিস্তার কথা যখন বাংলাদেশ বলেছে, ফেনীর কথা বলা হয়েছে, ফেনী চুক্তি হয়ে গেছে। কুশিয়ারাটা আপনি জানেন যে হাওরের অবস্থাপনা সিলেট অঞ্চলের একটা উদাহরণ হলো কুশিয়ারা। এটা রহিমপুর খাল আমরা নিজেরা বন্ধ করে দিয়ে পানি উন্নয়ন বোর্ড একটা পাম্প বসাতে গেছে, তারপর যখন খুলতে গেছে তখন ভারত বলছে যে এটা তো আন্তঃসীমান্ত নদী, তুমি একা করতে পারবে না। এর জন্য একটা চুক্তি করতে হয়েছে, মানে এটা অবিমৃষ্যকারিতা বলে না, অবিমৃষ্যকারিতা, সেইটা আমরা করেছি। তো এখানে তিস্তার কারণে বাকিগুলো আড়ালে চলে গেছে, এটা উচিত হয়নি। কারণ প্রত্যেকটা নদীর অববাহিকা ভিন্ন, স্বতন্ত্র, প্রত্যেকটা নদীর প্রতিবেশ ব্যবস্থা স্বতন্ত্র। আমি যদি তিস্তায় যাই করি, ভোগাইতে কিছু যায় আসে না এটার। আমি তিস্তায় যাই করি, পিয়াইন, খোয়াই, মনু, সুরমা, কুশিয়ারা, এগুলো কিছু যায় আসে না। এমনকি আমরা যদি ওই অঞ্চলে, সিলেট অঞ্চলেও আপনার এই উমিয়ামের সঙ্গে সোমেশ্বরীর কোনো সম্পর্ক নেই, প্রত্যেকটা স্বতন্ত্র, প্রত্যেকটা আলাদা করে ধরতে হবে। সোমেশ্বরী, নিতাই, সেটা নেত্রকোনা অঞ্চলের জন্য খুব গুরুত্বপূর্ণ। সারিগোয়াইন, পিয়াইন, এগুলো সিলেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। জাদুকাটা, রক্তি, এগুলো সুনামগঞ্জের জন্য খুব গুরুত্বপূর্ণ। খোয়াই হবিগঞ্জের জন্য গুরুত্বপূর্ণ। মনু, ধলাই, এগুলো আলাদা আলাদা নদীর আলাদা আলাদা জন্য গুরুত্বপূর্ণ। ফলে নদীগুলো নিয়ে শুধু সিলেট অঞ্চল ধরে বললেও হবে না, প্রত্যেকটা
অববাহিকা আলাদা, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, ছোট বড় সমস্ত নদী, গঙ্গা বড় নদী, ব্রহ্মপুত্র বড় নদী, তিস্তা বড় নদী, তাতে কিচ্ছু যায় আসে না ছোট নদীগুলোর, তার জন্য সে গুরুত্বপূর্ণ। কিন্তু সেক্ষেত্রে আমাদের তো যে যৌথ নদী কমিশন রয়েছে সেই জায়গাগুলো আসলে আমরা যদি এবং আমাদের মানে জাতিক বা আমাদের জায়গা থেকে এই আর্টসটা অন্তত আছে কিনা আপনার কাছে কি মনে হয় যে এই যে এটা যে করা দরকার বা একটু মানে তোলা টেবিলে কিংবা একটু পুশ করা এই আর্টস জায়গাটা আমাদের কতটা আসে? দেখুন, এই আমাদের একটা যৌথ নদী কমিশন আছে, এইটার যে গঠনতন্ত্র যে চুক্তির ভিত্তিতে হয়েছে সেখানে ছিল যে বছরে অন্তত 4 বার বৈঠক করতে হবে, এটা লিখিতভাবে, আরও বেশি হতে পারে প্রয়োজন বোধে। আর গত 50 বছরে 40 বারও হয়নি, বছরে একবারও হয়নি। তো এইটা হলো অবস্থা। দ্বিতীয় হলো যৌথ নদী কমিশনে যে আলোচনাগুলো হয় সেইটা হচ্ছে সাধারণত ভারতের উপস্থাপিত নথিপত্রের উপর আলোচনা হয়, আপনার নিজের নথিপত্র থাকতে হবে। তৃতীয় হলো যে যৌথ নদী কমিশন কারিগরিভাবে কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক সদিচ্ছা আসবে। 12 দিনের আলোচনার ভিত্তিতে গঙ্গার পানি বন্টন চুক্তি হয়েছিল, তিস্তার পানি বন্টন চুক্তি 75 বছর ধরে ঝুলে আছে, কুশিয়ারার পানি বন্টন চুক্তি 2.5 বছরের আলোচনা হয়েছে। তার মানে প্রত্যেকটার সঙ্গে একটা রাজনৈতিক সদিচ্ছা এবং সিদ্ধান্তের ব্যাপার আছে, সেইটা তো নাই। তো ফলে যৌথ নদী কমিশনকে আমরা কারিগরিভাবে এটা দুর্বল, কারিগরিভাবে এটা কাজ করছে না সেটা বলতে পারি। একই সঙ্গে মাথায় রাখতে হবে যে রাজনৈতিক নেতৃত্বের দায় হচ্ছে যে এটাকে যৌথ নদী কমিশনকে দেয়া কাজটা। জি, আরো আলোচনা করতে চাই, আরেকটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পরে সেই বিষয়ে আলোচনা করবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম দুশ্চিন্তার ঢল এবং আমাদের সঙ্গে রয়েছেন রিভার অ্যান্ড পিপলের মহাসচিব শেখ রোকন। এই দুশ্চিন্তার ঢলের সঙ্গে একটা ঢল দেখলে অনেক সময় আবার খুব স্বাভাবিকভাবে আমরা একটু দেখলেই মনে করি যে এটা একটা নেতিবাচক বিষয়, কিন্তু এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা তো আসতেও হবে, না আসলে ধরেন হাওরের আবার স্বাভাবিক যে জীববৈচিত্র্য সেটা তো যেমন এখন হয়তো হাওরের জন্য পানি দরকার, কারণ এখন সামনেই আমন বা এই ধানগুলো তৈরি করতে হয়, মৎস্য সম্পদের একটা প্রশ্ন আছে, সেই জায়গাটাও তো আমাদেরকে দেখা উচিত। এটা অবশ্যই দেখা, যদি ঢল অকালে হয় সেটা দুশ্চিন্তা, যদি মনুষ্য সৃষ্ট অব্যবস্থাপনার কারণে দুর্যোগ হয় সেটা একটা চিন্তা, কিন্তু ঢল যদি না হয় সেটা আরও বড় দুশ্চিন্তা। আপনি গত বছর 2022-23 সালে হাওড় অঞ্চলে কোনো বন্যা হয়নি, ঢল হয়নি, সারা বাংলাদেশে বন্যা হয়নি গত বছর আমাদের। তো এইটা দুশ্চিন্তা এই কারণে, তখন আমন ফসলটা হবে না। আমন ফসল হচ্ছে কৃষকের অর্থকরী ফসল এক অর্থে, কারণ বড় মৌসুমে অনেক ধান হয় কিন্তু সেখানে আপনার সেচ খরচ আছে, কীটনাশক খরচ আছে, সারের খরচ আছে, জনবলের খরচ আছে অনেক। কিন্তু আমনটা হচ্ছে একেবারে প্রকৃতির দান, আপনি শুধু রোপণ করবেন বা ছিটায় দেবেন, তারপর বাকিটা প্রকৃতি দায়িত্ব নেবে। সেচ লাগবে না, কারণ বৃষ্টি হবে, বন্যার চাষও লাগে না, আপনার চাষের খরচ বড় একটা বড় ব্যাপার। আর এটা যেহেতু বন্যার পরে লাগায়, মাটিটা নরম থাকে, সামান্য চাষে বা বিনা চাষে হয়ে যায়। তো যদি সেটা না হয়, গত বছর যেটা হয়েছে যে আমনের ফলন কম হয়েছে, আর আমনের ফলন কম হওয়া মানে কৃষক এই জন্য আমন ফসলটা রাখে যে তার বড় ফসল দিয়ে সারা বছরের খাবার হলো, কিন্তু আমন ফসলটা রাখে সে ঘর বাড়ি ঠিক করবে, ছেলে মেয়েকে নায়ন নিয়ে আসবে, আত্মীয় স্বজনকে ডাকবে, পিঠা পার্বণ যে কারণে বড়োর পরে না আমনের পরে হয়। তো এই ঢল যদি না আসে, বন্যা যদি না আসে, তাহলে এইটা দুশ্চিন্তা। আবার পরের বছর গিয়ে পোকামাকড় অনেক বেড়ে যাবে। হাওড় অঞ্চলের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ যে পানিটা আসতে হবে, বন্যা আসতে হবে, তা নাহলে মাছ কই পাবে? আমাদের হাওরের মাছ আমরা বলি না, যেটা মাছ শুধু হাওর তো শুধু ধান না, 1/5 ধানের উৎস না, 1/10 মাছেরও উৎস। তো ফলে মাছটা কোত্থেকে আসবে? এই জন্য দুশ্চিন্তার ঢল মানে শুধু ঢল আসা না, ঢল না আসাটাও হচ্ছে দুশ্চিন্তার। সেটা প্রকৃতির জন্য, আমাদের অর্থনীতির জন্য, আর্থসামাজিক ব্যবস্থার জন্য, ভূপ্রকৃতির জন্য খুব খারাপ হবে যদি ঢল সময় মতো না আসে। জি, সেটা আমরা নিশ্চয়ই চাইবো, কিন্তু এই যে ঢলটা আসে সেই
সেক্ষেত্রে যদি ঢলটা আসে সেটা যে ব্যবস্থাপনা নিশ্চয়ই মানে সেই পানিটাকে আমরা আসলে সঠিকভাবে ব্যবহার করি, আমি হাওরেরভাবে ব্যবহার করতে পারছি কিনা, সেই জায়গাটায় আমাদের আসলে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা রয়েছে কিনা যে পানিটাকে একটা হচ্ছে প্রকৃতিগতভাবে আপনি যেটা বলছিলেন যে কৃষক তার আমন বা অন্যান্য রোপণ সে করবেন, কিন্তু এইটাকে ঠিকভাবে যে ইউটিলাইজ করা সেই জায়গাটায় আমরা তো অনেক আমাদের যে দখল দূষণ নানা কারণে এক ধরনের তৈরি করছি, কিংবা পর্যটনও এক ধরনের এখন হাওরে যে পর্যটনের যে বিকাশ হচ্ছে সেটাও অনেকটা অপরিকল্পিত, সেটাও এই আমাদের হাওরের যে স্বাভাবিক বৈচিত্র্য সেটা নষ্ট করছে কিনা আসলে। অবশ্যই হাওরের একটা তো আমি বললাম যে এক ধাপ করে আগায় যাচ্ছে, যে পানিটা নদী দিয়ে যাওয়ার কথা ভরাটার কারণে সেটা খেতে আসতেছে, যেটা খেতে থাকার কথা সেটা ঘরে চলে আসছে, সেটা একটা হয়েছে। আরেকটা হলো হাওরে যে যত প্রকার তৎপরতা চলছে, অবকাঠামো নির্মাণ চলছে, মহাসড়ক হচ্ছে, সড়ক হচ্ছে, এগুলো অতি অবশ্যই হাওরের জন্য ক্ষতিকর হচ্ছে। হাওরে যে পর্যটন চলছে, যে দলে দলে লোকজন গিয়ে যাচ্ছে, এইটা হাওরের পরিবেশ ব্যবস্থার জন্য খারাপ হচ্ছে। পর্যটন থেকে যে পরিমাণ লাভ করছি সে যদি আর্থিক আমরা যদি বিশ্লেষণ করি সেই পরিমাণ মানে সেটা কি আসলে আমি এটা দিয়ে পোষাতে পারছি, কারণ আমি যে পরিমাণ টাকা নিচ্ছি নাকি ক্ষতিটাও হয়ে যাচ্ছে। আপনি যদি আর্থিক লাভ, আমরা আপনার কথার উত্তরে বলি যে আর্থিক লাভ তো হচ্ছেই না, ক্ষতিটা বেশি হচ্ছে। যদি আর্থিক লাভ হয়ও সেটাও আত্মঘাতী, কারণ হচ্ছে আপনি এক বছর হয়তো টাকাটা পেলেন, কিন্তু আপনি তো আরেকটা হাওর বানাতে পারবেন না। আপনারা কয়েক হাজার কোটি টাকা দিলাম, একটা টিলা বানাতে পারবেন, কয়েক হাজার কোটি টাকা দিলাম, আপনি একটা বিল বানাতে পারবেন। আপনি যদি ডলার দেন তাহলে কি সাইবেরিয়া থেকে পাখি আসবে? আর পাখি যদি না আসে হাওরে তাহলে পরাগায়নটা হবে না, তাহলে এই ফসল কমে যাবে। এটা তো ফলে আপনি এটা টাকা দিয়ে মাপা যাবে না, আপনি টাকা দিয়ে মাপলেও ক্ষতি, কিন্তু টাকা দিয়ে না মেপে এটাকে পরিবেশগত দিক থেকে মাপতে হবে, যে এটা আমাদের হাজার হাজার বছর ধরে গড়ে উঠছে একটা ব্যবস্থা, আরও অনাগত দিনগুলোতে এটা আমাদের খাদ্য নিরাপত্তা দেবে। কিন্তু আমরা বিভিন্ন সময় জোর দিয়ে যে পর্যটনের কথা বলছি, মানে হাওরের পর্যটন, এটা নিয়ে ফিচার লিখছি, মানে সুন্দর সুন্দর ছবি দিচ্ছি, তার মানে তো এটাকে এক ধরনের গ্ল্যামারাইজ করছি আমরা কোনো না কোনো ফর্ম। এইটা আমি খুবই মনে করি যে অবিমৃষ্যকারিতা, যে আপনি হাওরকে এরকম করা, হাওরকে হাওরের মতো থাকতে দিয়ে পর্যটন করতে হবে। আপনি আপনার সত্ত্বে হাওরকে পর্যটনের স্থল বানানো যাবে না। হাওরের সত্ত্ব মেনে আপনি পর্যটনে যেতে পারেন, যে আমি যাব কিন্তু কোনো ক্ষতি করব না। এবং আপনি দেখছেন যে অবকাঠামো হচ্ছে অপরিকল্পিত, অনেক নগর হচ্ছে, সড়ক হচ্ছে, এবং পর্যটকদের জন্য রিসোর্ট বানানো হচ্ছে, এগুলো খুবই ক্ষতিকর হচ্ছে হাওরের জন্য। এবং এই হাওর একবার চলে গেলে আর কখনোই ফিরবে না, কোনো কিছু দিয়েই ফিরবে না। এবং কোনো কিছু দিয়ে হাওরের যে সম্ভাবনা উৎপাদনের দিক থেকে, মৎস্য সম্পদ এবং ধানের সম্পদ, অন্যান্য ফসল, সেইটা আপনি আর কোনো কিছু দিয়ে পারবেন না। তার মানে নিয়ন্ত্রিত যে পর্যটনের জায়গাটা, সেইটা নিয়ে আসলে তাহলে আমাদের কি কোনো ভাবনা রয়েছে কিনা, আপনার এই বিষয়ে কিছু জানা আছে কিনা, যে আমরা আসলে এই বিষয়ে কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে, যে সেটাকে আমরা পর্যটনকে একবারে না বলার হয়তো সুযোগ নাই, কিন্তু সেটাকে আমরা কতটা নিয়ন্ত্রিত করি। যেমন ভুটান অনেক ক্ষেত্রে পর্যটক নিয়ন্ত্রণও করে, যে সে একদম ফি নেয়, যে সে বেশি চাচ্ছে না কারণ তাতে তার ক্ষতি হবে, কিন্তু আমরা সেই ভাবনাটা আসলে কেন যেতে পারছি না? ওই যে আবারও বললাম, আমাদের একটা হাওর মহাপরিকল্পনা আছে 2012 সালে করা, এইটা মানলেই কিন্তু হাওরটা ঠিক থাকতো। কিন্তু মহাপরিকল্পনাটা হয়েছে, ওইটার মহাপরিকল্পনা জায়গায় আছে, নতুন পরিকল্পনা ওর বাইরে হচ্ছে, ওটার সঙ্গে মিলায় হচ্ছে না। আবার বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে সেটা, এই ধরনের পরিকল্পনা যে হয় তার জন্য কি কোনো অথরিটি থাকে, যে আমি একটা পরিকল্পনা করে, নাকি শুধু কাগজে কলমে থাকে? অথরিটি আছে, হাওর ও জলভূমি উন্নয়ন বোর্ড আছে, কিন্তু আপনি হাওর ও জলভূমি উন্নয়ন বোর্ড তো একটু নিরীহ প্রকৃতির, আর যারা এগুলো করতেছে তারা অনেক প্রভাবশালী, তারা কিচ্ছু যায় আসে না। হাওরে বালু উত্তোলন হচ্ছে এখন নির্বিচারে, পিআইনের মতো এত চমৎকার নদী, জাফলংয়ে আপনি গেছেন, যেটা অনেকে এখন বিছনাকান্দি বলেন, এটা আসলে পিআইন নদীর ক্ষেত্রে এত চমৎকার নদীগুলো আমরা পাথর তুলে নষ্ট করে ফেলছি। ওখানকার যে আর্থসামাজিক কাঠামো, সেটা বোমা মেশিন, নামও খুব ভয়ঙ্কর, বোমা মেশিন দিয়ে নষ্ট করে ফেলা হচ্ছে। এবং কাঁচা টাকা যখন কারো হাতে আসে, তখন যে সামাজিক যে বুনট, এটা নষ্ট হয়ে যায়। আমি আছি, হঠাৎ করে আপনি হলো এই বালু বেচে দিয়ে, ভূমি বেচে দিয়ে, নদী বেচে দিয়ে অনেক টাকা পেলে, তখন তো আপনার সঙ্গে মিলবে না। আপনার আমার যে সামাজিক সম্পর্ক, এটা কয়েক প্রজন্মের, কয়েক শতাব্দী ধরে হঠাৎ করে এটা, ফলে দেখবেন যে মারপিট, খুনাখুনি বেড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে বালু বেচে যারা হচ্ছে, পাথর বেচে যারা হঠাৎ করে কাঁচা টাকা পেয়েছে, হঠাৎ বড় লোক হয়েছে, তারা রাজনৈতিক যে কাঠামো, সেটাও নষ্ট হচ্ছে।
আপনার টাকা আছে, আপনি বালু বিক্রি করে আপনি গিয়ে মনোনয়ন কিনতেছেন, তাহলে যে লোকটা হাওর রক্ষার জন্য, প্রকৃতি রক্ষার জন্য, মানুষের অধিকারের জন্য বছরের পর বছর কাজ করেছে, সে আপনার সঙ্গে পারবে না। তো ফলে প্রকৃতি বিনষ্ট করা শুধু এটা প্রাকৃতিক ব্যাপার না, এটা শুধু আর্থসামাজিক ব্যাপার না, রাজনৈতিক ব্যাপার। সেই রাজনৈতিক সদিচ্ছাটা আমি দেখি যে খুব কম হাওর রক্ষার ক্ষেত্রে। অনেক বড় বড় কথা আমরা বলি, কিন্তু এটাকে মিন করি না, এটাকে আমরা বাস্তবায়ন করব কিভাবে সেটা করি না। সেইটার সমস্যাটা দেখা দিচ্ছে নানাভাবে। এবং আজকে তো শুধু বন্যা হচ্ছে, দুর্যোগ হচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে, আমরা যদি এখনই না থামাই তাহলে এটা আসলে আমরা আর্থসামাজিক রাজনৈতিক ভাবে সেটা আর কি হতে পারে। আমি একটু আরেকটা ছোট বিরতির পরে সেটা জানতে চাই যে রাজনৈতিক সদিচ্ছার জায়গায় আসলে ঠিক এখনই আসলে আমাদের কি করণীয়, যদি আমরা সেটা না করি এর ভবিষ্যৎ আসলে আরো কত ভয়ঙ্কর হতে পারে, আর প্রকৃত অর্থে দুশ্চিন্তার কিছু আছে কিনা সেই বিষয়টা একটু জানতে চাই। একটা ছোট বিরতি নিয়ে আসছি দর্শক, একটা ছোট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম হাওর এবং নদী, বিশেষ করে সিলেট অঞ্চলের কয়েকদিন ধরে যে আকস্মিক বন্যা, সেই প্রসঙ্গে আমাদের আজকের বিষয় দুশ্চিন্তার ঢলে বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন রিভার অ্যান্ড পিপলের মহাসচিব শেখ রোকন। আমি বিরতির আগে যেটা বলছিলেন রাজনৈতিক সদিচ্ছা, তার আগে একটু জানতে চাই, কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর মোজাম্মেল হক, উনি একটি কথা বলেছেন স্থানীয় মানুষ বা স্থানীয় অভিজ্ঞতাকে আমরা আসলে যে নীতি নির্ধারণ সেটার সাথে যুক্ত করতে পারছি না। এই গ্যাপটাও কি এমনি একটু যুক্ত করে দিতে চাই, যে রাজনৈতিক ইচ্ছার অভাব, বা আপনি একটু আগে যেটা বলছিলেন যে হঠাৎ করে একটা মানুষের কাঁচা টাকার মালিক হয়ে যায়, এইটার সাথে সম্পর্কিত কিনা? আসলে এটার সঙ্গে অবশ্যই সম্পর্কিত, কারণ এত বছর ধরে হাওরগুলো যে ভালো ছিল, প্রকৃতির নিয়মগুলো যে মেনেছে, এটা তো সাধারণ মানুষ মেনে চলছে, এটা তারাই তো এটা রক্ষা করছে। ওই কৃষক তো জানে যে তাকে আমনের সময় পানি লাগবে, পরে সে এটা পানিটা বন্ধ করবে না। ওই কৃষক তো কখনো তার জমি নষ্ট করবে না। যারা বনজীবী তারা কখনো তার মূল গাছটা কেটে ফেলবে না। যারা ওখানে মাছ ধরে তারা জানে যে আমার হিজল করচের গাছগুলো কাটা যাবে না, কারণ এটা আমার মাছের সময় ধরার সময় লাগবে যখন পানি হবে। তো ফলে নীতি যে হচ্ছে, সেখানে যে প্রকল্প হচ্ছে, নীতি হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, সেখানে স্থানীয় জনগোষ্ঠীর কথা যদি শোনা হতো তাহলে এটা হতো না। প্রতি বছর আপনি গত 2 বছর হয়নি, তার আগের বার দেখবেন যে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় বাঁধ ভেঙে যাচ্ছে, ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাঁধগুলো যদি স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে থাকতো তাহলে তো হতে পারতো না। যেহেতু ঠিকাদার করে, কেউ না কেউ করে, তারা তখন এটা ঠিক মতো করে না বা কিছুটা খারাপ রাখে যাতে এটা পরের বছর আবার করা যায়। তো আমার কাছে মনে হয় যে রাজনৈতিক সদিচ্ছার ক্ষেত্রে 3টা জিনিস করতে হবে হাওরের ক্ষেত্রে। একটা হচ্ছে এটাকে আন্তঃসীমান্ত দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, যে বিরূপ প্রভাবটা পড়ছে ওখানে খনি এবং বন উজাড়িকরণের, সেইটা বন্ধ করতে হবে, তাহলে নদীগুলো ভরাট হতেই থাকবে হাওরের। আন্তঃসীমান্ত দিক থেকে দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এইটার কোনো ধরনের বেআইনি কাজ করা যাবে না, সবগুলো বন্ধ করতে হবে। পাথর উত্তোলন বন্ধ করতে হবে, বালু উত্তোলন বন্ধ করতে হবে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ শহরে পাহাড়ি সরা এবং নদীগুলো দখল করা বন্ধ করতে হবে, তাহলে ঠিক থাকবে। হাওরে অপরিকল্পিত স্থাপনা করা যাবে না। তৃতীয় হচ্ছে যে এটা নীতি এবং পরিকল্পনার প্রশ্ন। আমাদের যে হাওর মহাপরিকল্পনা আছে সেইটা বাস্তবায়ন করলে বহুদূর হয়ে যাবে। আর নীতির প্রশ্নে হলো যে আমি বলবো একটা, কাগজে কলমে ভালো ভালো কথা লিখবো, বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে কোনো কিছু মানবো না, এইটা করা যাবে। কিন্তু এটা সব ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের পরিবেশগত জায়গায়, নদীর ক্ষেত্রে অনেক, আমরা নীতিগত জায়গায় তো নিশ্চয়ই খুব অনেক ভালো কথা থাকে, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে আমরা বাধাপ্রাপ্ত হই। তার মানে সঙ্গে সুশাসনের সম্পর্কটা খুব জরুরি। ধরেন নদীর কথা তো আপনি বললেন, আমাদের প্রধানমন্ত্রী নদী রক্ষার জন্য অনেক কথা বলেছেন, অনেক প্রকল্প নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন। আমাদের উচ্চ আদালত নদী রক্ষার জন্য এত ভালো ভালো রায় দিয়েছে, এটা দুনিয়ার আর কোথাও দেয়া হয়নি। কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে প্রতিফলন হচ্ছে না, কারণ মাঠ পর্যায়ে গিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাবশালী যারা, প্রশাসনিক প্রভাবশালী যারা, তারা এটা মানতেছে না। তো ফলে কেন্দ্রীয়ভাবে আমি কোনো সমস্যা দেখি না, কেন্দ্রীয়ভাবে এটা ঠিকই আছে, বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে হচ্ছে না। এবং বাস্তবায়নের ক্ষেত্রে তখনই হয় না যখন সুশাসনের যে শেকল থাকে, চেইন, আপনি একবার টপ টু বটম, সেইটা যখন লঙ্ঘিত হয়, তখন কেন্দ্রীয় অবস্থান নির্দেশাবলী এইভাবে এক পর্যায়ে গিয়ে আর বাস্তবায়ন হয় না। এবং আমরা এই নদীর কথা যদি আসেন, অনেক নদীর ক্ষেত্রে আমরা দেখছি এখন তাকে
তার পার তৈরি করে দেওয়া হচ্ছে যাতে সেটা দখল না হয়, সেই জায়গাগুলো কি আমরা বিশেষ করে সিলেট অঞ্চলের ক্ষেত্রেও এই ধরনের প্রয়োজনীয়তা এখন তৈরি হয়েছে কিনা বা আছে কিনা, যে খুব দ্রুত না হলে আসলে এই যে ঢলের কারণে কিংবা অন্যান্য আকস্মিক বন্যার কারণে এই বিষয়গুলো প্রলম্বিত? নদীর পার বা ওয়াকওয়ে যেগুলো তৈরি করে এটা শহরের জন্য মানানসই, কিন্তু শহরের বাইরে করলে তখন ইকোলজি নষ্ট হয়ে যাবে। কারণ নদীর সম্পর্ক তার অববাহিকার সঙ্গে লেনা দেনার সম্পর্ক। সে কখনো পানি দেবে, সারা বছর নেবে। কিছু মাছ আছে নদীতে থাকে, বিলে গিয়ে ডিম পারে, কিছু মাছ আছে ডিলে থাকে। তো আপনি যদি পার তৈরি করে দেন তাহলে তো ড্রেন হবে। ড্রেন আর নদী এক নয়, পার্থক্য হচ্ছে যে এইটা অবারিত আর ড্রেনটা হচ্ছে আপনি পার দেবেন, ফলে এটা শহরের বাইরে এটা করা যাবে না। নিশ্চয়ই। কিন্তু আপনার কাছে শেষ জায়গাটা জানতে চাইবো যে সব কিছু মিলিয়ে যদি আমরা চিন্তা করি, বিশেষ করে সিলেট অঞ্চল নিয়ে যেহেতু আমাদের আজকের আলোচনা দুশ্চিন্তার ঢল নিয়ে, সেই জায়গায় সিলেটকে এই যদি আমরা সিলেটের পাহাড়, হাওর এবং নদীর যে সমন্বয়, সেই যে এটা রক্ষা করতে চাই, তাহলে সাধারণ মানুষের একটা নিশ্চয়ই, যেহেতু সাধারণ মানুষই শেষ পর্যন্ত রক্ষা করে, আসলে সামাজিক আন্দোলনের জায়গাটা আসলে সিলেটের এই অঞ্চলের মানুষ এখন আসলে কতটা করতে পারছে বা সেখানে কোনো ঘাটতি আছে কিনা বা কি করা যায়? আপনি জেনে আনন্দিত হবেন যে সামাজিক আন্দোলনের ক্ষেত্রে সিলেট অনেক অগ্রগণ্য, পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে অনেক অগ্রগণ্য। এমনকি ঢাকায় আপনি দেখবেন যে পরিবেশবাদীদের একটা বড় অংশ হচ্ছে সিলেট অঞ্চলের। তো ফলে আমি এটার কারণ কি যে সিলেটের মানুষজনই এক ধরনের প্রকৃতির মধ্যে, সবাই আসলে আমরা প্রকৃতির অংশ, তারা কি একটু বেশি ফিল করছে কেন? এর অন্য কোনো কারণ আছে কিনা? এটা আমার ধারণা যে সিলেট অঞ্চল তো ঐতিহাসিকভাবেই অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে শিক্ষাগত দিক থেকে উন্নত বাংলাদেশের মধ্যেও, তো ফলে এটার একটা প্রভাব থাকতে পারে। কিন্তু যদি রাজনৈতিক এবং প্রশাসনিক পদক্ষেপ না থাকে তাহলে সামাজিক আন্দোলন দিয়ে আপনি এক ধাপ পর্যন্ত যেতে পারবেন, আপনি আওয়াজ তুলতে পারবেন, লোকজনকে জানাতে পারবেন। এক্সিকিউশনের জায়গা করতে হবে ওখান থেকে। আপনি সিলেটের বললেন যে হাওর, নদী এবং টিলা বা পাহাড়, সিলেটের অধিকাংশ টিলাগুলো ইতিমধ্যে শেষ করে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে। তো ফলে খুবই বিপজ্জনক, খুবই অশনি সংকেত সিলেটের জন্য। আমরা এখনই যদি সতর্ক না হই তাহলে খুবই আরো ভয়াবহ বিপর্যয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। জি, আমরা আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই বলতে বলতে সময়ও শেষ হয়ে গেছে। আমরাও চাই যে আপনি যেটা আমরা বারবার বলার চেষ্টা করছিলেন, ঢল যেটা স্বাভাবিক সেটাই আসুক, সেটা যেন আমাদের জন্য দুশ্চিন্তার কারণ না হয়ে ওঠে। সেই মনুষ্যসৃষ্ট কারণ যদি আমরা তৈরি না করি, সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া, এখনই নীতি নির্ধারণী পর্যায়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন, আন্তঃসীমান্ত যে ভাবনাগুলো সেগুলোকে সম্প্রসারিত করা প্রয়োজন, এবং সে বিষয়ে রাজনৈতিক সদিচ্ছা সেটা খুব জোরালোভাবে উপস্থাপন করা এবং সেটার এক্সিকিউশন, সেটা আমরা চাই। সেই প্রত্যাশা রাখছি এবং সেটা রেখে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন।